রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল ১ নং খোড়াগাছ ইউনিয়ন শাখার ৭ নং ওয়ার্ডের আজকের এই কর্মী সভায় সভাপতিত্ব করছেন ৭ নম্বর ওয়ার্ডের সভাপতি আব্দুর রাজ্জাক ভাই। সঞ্চালনায় আছেন দেলোয়ার হোসেন দুলু ভাই। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাজপথের লড়াকু সৈনিক হেমিলনের বাসিওয়ালা, কর্মীদের সাহসের বাতিঘর, বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সম্মানিত সদস্য, মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকের সাহেব। আমাদের মাঝে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন ১ নং খোড়াগাছ ইউনিয়নের সভাপতি জনাব আইয়ুব আলী ভাই, সাধারণ সম্পাদক জাহিরুল ইসলাম জাহিদ ভাই, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম ভাই এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট ৭ নং ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ, সকলের প্রতি রইল সালাম। আসসালামু আলাইকুম। শ্রেণী বিশেষে শুভেচ্ছা এবং অভিনন্দন রইল। আমরা মিঠাপুকুর উপজেলায় ১৫৩টা ওয়ার্ড, আমাদের ১৭টা ইউনিয়ন, ১৫৩টা ওয়ার্ডেই আমাদের এই কর্মী সভা আর সাংগঠনিক সভা যাই বলি, এটা কিন্তু চলমান, চলছেই। বিভিন্ন ইউনিয়নে প্রতিদিনেই আমাদের এই কার্যক্রম পরিচালিত করছি। আসলে এই কার্যক্রমটা পরিচালিত আমরা কেন করছি? এই কার্যক্রম পরিচালিত করছি দলকে শক্তিশালী করার জন্য, দলকে গতিশীল করার জন্য এবং সামনের যে নির্বাচনগুলো আছে, নির্বাচনী মৌসুম, সেই নির্বাচনগুলোতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আমরা কিভাবে আমাদের লক্ষ্যে পৌঁছে দিতে পারবো, সেই লক্ষ্যেই দলকে সংগঠিত করার জন্যই আমরা এই সাংগঠনিক এবং কর্মী সভাগুলো করছি। কিন্তু আপনাদের এই ওয়ার্ডে আমরা যেটা দেখতে পাই যে কিছু লোকজন, আমাদের ৫১ জনের মধ্যে কিছু লোকজন আপনারা অনুপস্থিত। কিন্তু ৫১ জন লোককেই এই ওয়ার্ডে আমরা এর আগে এই ধরনের সভা করিনি। ৫১ জন লোককেই আমরা আজকে আশা করেছিলাম যে তাদেরকে আমরা পাবো, তাদের পরিচয় আমাদের সামনে হবে এবং নেতৃত্ব তাদের সঙ্গে পরিচয় হবে। কিন্তু দুঃখের বিষয় যে সব লোককে আমরা পাইনি। কিন্তু তারপরেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে যে কথাটা বলতে চাই, যে আপনারা সবাইকে ঐক্যবদ্ধ করেন, আপনারা ৫১ জনকেই এখানে ঐক্যবদ্ধ করেন। সামনে আবারও মিটিং আছে, সেই মিটিংকে তাদেরকে ডাক দেন। যদি দেখা যায় যে ২-৩টে মিটিংয়ে আমরা কোন সদস্যকে পাচ্ছি না, তাহলে তাকে দলের এই ৫১ জনের মধ্যে না রাখে তাকে সাধারণ কর্মীর মধ্যে নিয়ে যান। আমাদের যে ফর্মগুলো পূরণ হবে, ঢাকা থেকে যে ফর্মগুলো আমাদের আসছে, সেই ফর্মগুলো তারা পূরণ করে সাধারণ একজন সদস্য হিসাবে, বিএনপি সদস্য হিসাবে তারা থাকবে। কিন্তু এই ৫১ জন সদস্য, এই ৫১ জন সদস্যই এই ওয়ার্ডের নেতৃত্ব, এই ওয়ার্ডে তারা নেতৃত্ব দেবে। তারা মানুষকে বিএনপির পতাকা তলে নিয়ে আসবে, তারা বিএনপির বার্তা মানুষের কাছে পৌঁছাবে। কিন্তু তারা যদি ৫১ জনই ঐক্যবদ্ধ না হয়, তাহলে তারা কিভাবে মানুষের কাছে বিএনপির আদর্শের কথা, বিএনপির উদ্দেশ্যের কথা, বিএনপির লক্ষ্যের কথা তারা কিভাবে মানুষের সামনে তাহলে বলবে? দোকানে বসে থেকে, বাড়িতে শুয়ে থেকে এখানে নাম লিখিয়ে বিএনপির কমিটিতে থাকার সুযোগ আর নাই। সেই জায়গাটায় এই ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি আমি, যে আপনারা ঐক্যবদ্ধ হন, একতাবদ্ধ হন। যদি আপনাদের মধ্যে ছোটখাটো বিভেদ থাকে, সেটাকে পাশ কাটিয়ে দলের স্বার্থে, বিএনপির স্বার্থে, ধানের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হতেই হবে। ঐক্যবদ্ধের কোনো বিকল্প নাই। আমরা যদি ঐক্যের মধ্যে না আসি, তাহলে যেটা আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ জামাতে ইসলামী এই বাংলাদেশকে নিয়ে ভারতের প্রেসক্রিপশনে শেখ হাসিনার সঙ্গে আঘাত করে বাংলাদেশে এই নির্বাচনকে পিছাই দিতে চায়। তারা পিয়ারের কথা বলে, পিয়ারটা তো হলো একটা ষড়যন্ত্র। তাদের লক্ষ্য পিয়ার না, তাদের লোকজনও পিয়ার বোঝে না। তাদের লক্ষ্যই হচ্ছে পিয়ারের ধোয়া তুলে বাংলাদেশের নির্বাচনকে কিভাবে পিছাই দেওয়া যাবে, এই লক্ষ্যে তারা বিভোর।
তারা কেন নির্বাচন পিছাবে? নির্বাচন পিছানোর কোন লক্ষ্য থাকে তো? তাদের লক্ষ্য হচ্ছে যে বিভিন্ন জায়গায় প্রশাসনে বলেন, ভার্সিটিতে বলেন, পুলিশ প্রশাসনে বলেন, যে জায়গায় বলেন, তাদের লোকজনকে তারা অলরেডি বসাই দিছে। তাদের কাজের কোনো সমস্যা নাই, তাদের কাজের কোনো সমস্যা হচ্ছে না। তারা যেভাবে এই ছোট একটা দল এনসিপি কে নিয়ে যেভাবে খেলা খেলছে, তাদেরকে নিয়ে তারা নির্বাচনটাকে বানচাল করতে চায়। কারণ নির্বাচন হলে তারা তো আসতে পারবে না, তাদের তো সেই জনসমর্থন বাংলাদেশে নাই। ছোট একটা দল বাংলাদেশের 2-4টা জায়গায়, 8-10টা জায়গায় তারা কিছু আসন পায়, তারা ফের আবার সরকার গঠন করবে এই ধরনের কথা বলে। আমি তো মনে করি যে এটা লজ্জার কথা। বাংলাদেশের মানুষের কাছে তাদের যে দায়, 1971 থেকে শুরু করে 2024 পর্যন্ত তাদের যে দায় আছে বাংলাদেশের মানুষের কাছে, বাংলাদেশের মানুষ সেটা ভুলে যায়নি। 1971 সালের কথা যখন আসলো বলেই এই বাংলাদেশ যখন এই খানের কিনারে পড়েছে, তখনই এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যারা তৈরি করেছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমান, তারা হাল ধরে বাংলাদেশকে খাদের কিনারে থেকে বাংলাদেশকে আবার স্বাভাবিক প্রক্রিয়ায় নিয়ে এসেছে। 25শে মার্চ 1971 শেখ মুজিবুর রহমান যখন আত্মসমর্পণ করে চলে গেলেন পাকিস্তানে, তখন বাংলাদেশে তখন অন্ধকারচ্ছন্ন, ঢাকা যখন আগুনে জ্বলছিল, বাংলাদেশের মানুষ যখন, যেটাকে শহীদ বুদ্ধিজীবী বলা হচ্ছে, মানুষ, হাজারো মানুষ মারা গেছে আমাদের বাংলাদেশের বুদ্ধিজীবী, উনি তো পাকিস্তানে। ওনার পরিবার বাংলাদেশে রাজার হারে দিন কাটিয়েছে। কিন্তু আমরা কি দেখেছি? সেই 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে এই আমাদের যে দলের প্রধান, যিনি দল সৃষ্টি করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের মানুষকে দিক নির্দেশনা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষকে স্বাধীনতার যে বার্তা দিয়েছিলেন, বাংলাদেশের মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। ওনার তো জীবনের রিস্ক ছিল, ওনার তো জীবনের মায়া ত্যাগ করে পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে, একটা সৈনিক যখন বিদ্রোহ করে সে যখন ব্যর্থ হবে, তার মৃত্যুদণ্ড ছাড়া আর কোন দণ্ড আছে? সেটাকে ভুলে গিয়ে বাংলাদেশের মানুষের জন্য উনি সেই দিন পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করে 26শে মার্চ যে স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, সেই থেকে আজ পর্যন্ত যে 24 সাল পর্যন্ত যে বিপ্লব সংগঠিত হলো, যে অভ্যুত্থান সংগঠিত হলো, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটা ক্ষেত্রেই তাদের যে অবদান, এই অবদানের কথাগুলো মানুষকে বলতে হবে, মানুষকে বিএনপির ভালো দিকগুলো বলতে হবে। 1978 সালে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হলো, 19 দফার আলোকেই আত্মসামাজিক উন্নয়নের জন্য, মানুষের আত্মসামাজিক উন্নয়নের জন্য উনি 19 দফাকে সামনে রেখে উনি একটা দল গঠন করেছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। সেই দল গঠন করে উনি বাংলাদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি কিভাবে ঘটবে, বাংলাদেশের মানুষ কিভাবে ভালো থাকবে, সেই লক্ষ্যেই উনি খাল খনন কর্মসূচি থেকে শুরু করে কৃষি ক্ষেত্রে, বিদ্যুতের ক্ষেত্রে যে অভূতপূর্ব যে উন্নয়ন সাধিত করেছিলেন, বাংলার মানুষ কোনোদিনেই জিয়াউর রহমানের সেই অবদানের কথা ভুলবে না। ঠিক, তা আমরা কি দেখেছি? জিয়াউর রহমান কিছু বিপদগামী সৈনিকের হাতে যখন শাহাদত বরণ করলেন, তখন একজন গৃহবধূ, যে কখনো রাজনীতিতে ছিল না, সেই গৃহবধূ 1983 সালে রাজনীতিতে পদার্পণ করলেন। কিন্তু সে সময়টা ছিল খুবই একটা ক্রিটিক্যাল সময়। তখন সেই আশ্রম মসজিদে ছিল স্বৈরাচারের এরশাদ, স্বৈরাচারের এরশাদের বিরুদ্ধে 9টি বৎসর আবুসিন খেতাব পেয়েছিলেন আমাদের নেত্রী। কি কারণে? আমরা দেখেছি যে 1986-তে যে নির্বাচন হয়েছিল বাংলাদেশে, আওয়ামী লীগ, বাংলাদেশ জামাতে ইসলামী এবং বিএনপি মিলে 3টা দলের একটা রূপরেখা ছিল। সেখানে উল্লেখ ছিল 18ই মার্চ 1986 চট্টগ্রাম লালদিঘি ময়দানে ঘোষণা হয়েছিল যে যারা এই এরশাদের সঙ্গে নির্বাচনে যাবে তারা জাতীয় বেইমান হবে। কিন্তু আমরা দেখেছি যে 21শে মার্চ সেই তাদের ওয়াদা ভঙ্গ করে এই আওয়ামী লীগ এবং বাংলাদেশ জামাত ইসলামী এরশাদের সঙ্গে নির্বাচনে গেল।
কিন্তু আমাদের নেত্রী, দেশনেত্রী তার কথা রেখেছিলেন। উনি এরশাদের সঙ্গে ওই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই এবং 1988 নির্বাচনে অংশগ্রহণ করেন নাই। উনি দীর্ঘ 9.5 বৎসর এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছেন বলেই বাংলার মানুষ ওনাকে আবুসিন খেতাব দিয়েছিল এবং সেটার প্রতিদান বাংলার মানুষ 1991 সালের নির্বাচনে ওই আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কিন্তু দিয়েছিল। ভোটের মধ্য দিয়ে উনি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছিলেন। কিন্তু আমরা দেখি যে 91 থেকে 95 আমল বাংলাদেশের রাজনীতিতে একটা সুন্দর সরকার, এবং আমি বলি ওই টাইমটা ছিল বাংলাদেশের রাষ্ট্রের জন্য একটা স্বর্ণ যুগ। কিন্তু আমরা দেখেছি যে এই আওয়ামী লীগের সঙ্গে আবার সেই জামাত ইসলামী, এরা তো বিভিন্ন সময় বিভিন্ন জনের ঘাড়ে চেপে বসেছে। এরা আওয়ামী লীগের ঘাড়ে চেপে বসেছে, এরা এরশাদের ঘাড়ে চেপে বসেছে, আর দীর্ঘদিন বিএনপির ঘাড়ে চেপে বসে এরা তো আসলে কি বলবো, এদেরকে এরা বেঈমান। এরা আবার ফির এখন বিএনপির বিরুদ্ধে বলে। যার ঘাড়ে চেপে বসে তোমরা তোমাদের অস্তিত্ব রক্ষা করেছো, যার ঘাড়ে চেপে বসে তোমরা বাংলাদেশের রাজনীতিতে পদার্পণ করেছো, যদি 1978 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত না হতো তাহলে কি হতো? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি রাজনীতিতে না আসতেন তাহলে এই জামাত ইসলামী বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করার সুযোগ পেত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 78 সালে রাজনীতিতে যখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করলেন, উনি কিন্তু বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন, যেখানে চতুর্থ সংশোধনীর মধ্য দিয়ে শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল কায়েম করেছিলেন। সেই বাকশালও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে আওয়ামী লীগ নাম ধারণ করলো। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলাম পদার্পণ করলো। উনি তো সবাইকে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যে বাংলাদেশের মানুষ তাদের মতামত দিয়ে, তাদের চিন্তা ভাবনা প্রয়োগ করে, তারা ভোট দিয়ে যাকে খুশি তাকেই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে নিয়ে আসবে। এই লক্ষ্যেই আমরা 15.5 বৎসর সেই আমাদের যে লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেছিলেন, সেই লক্ষ্যেই এই 15.5 বৎসর বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা নিজের জীবনের সব সম্ভাবনাকে উপেক্ষা করে, এই মামলা হামলা খুন গুম সবকিছুকে উপেক্ষা করে রাজপথে থেকে এই হাসিনার 24 গণ অভ্যুত্থান, সেই অভ্যুত্থানে তাদের বিজয় ঘন্টা বাজিয়ে দিয়েছে। কত লোক শাহাদত বরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের, সেটা ওরা তো আসলে ওইটা খেয়াল করবে না, ওরা ওইটা স্বীকারও করবে না। 2015 সাল থেকে আপনারা দেখেছেন আমাদের কর্মী যারা আছেন, 2015 সাল থেকে এই বাংলাদেশ জামাত ইসলামকে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলনে পাইনি। তারা এখন বলে সব কৃতিত্ব তাদের, তারা তো ছলনার মধ্যে আছে। তারা বরাবর এই মানুষের কাছে ইসলামের দোহাই দিচ্ছে, মানুষের কাছাকাছি যাচ্ছে, ইসলামের কথা বলতেছে। আচ্ছা, আপনারা রাজনীতি করতে চান, ইসলামকে ব্যবহার বাদ দেন। আপনারা রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে থাকেন, মানুষের কাছে যান, কিন্তু ইসলাম তো হলো আমাদের দুর্বলতা। ইসলামের প্রতি আমাদের দুর্বলতা আছে, সেই দুর্বলতাকে কাজে লাগিয়ে এরা রাষ্ট্র মর্যাদা যেতে চায়। তাও আবার 26-এর যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করবে না, নির্বাচন হতে দেবে না, এই ধরনের আওয়াজ তারা দিচ্ছে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সৈনিকেরা জীবিত থাকাকালীন অবস্থায় 26-এর ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচন ঠেকানোর ক্ষমতা জামাত ইসলাম কেন, অন্য সব দল হলেও এই নির্বাচনকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না, আমরা করতে দেব না। আমাদের সামনে নির্বাচনী মৌসুম, নেতাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, সামনে সংসদ নির্বাচন, উপজেলা নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সব নির্বাচনেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীদেরকে এক হয়ে এই নির্বাচনগুলোতে আমাদের প্রার্থীকে বিজয়ী করতে হবে। এই প্রার্থীদেরকে বিজয়ী করতে গেলে সর্বপ্রথম যে কাজটা প্রয়োজন, সেটা হলো নিজেদের মধ্যে ঐক্যবদ্ধ থাকা, নিজেদের মধ্যে ঐক্য তৈরি করা। আমাদের মধ্যে যদি ঐক্যের ঘাটতি থাকে তাহলে মানুষ সুযোগ দেবে। সেই কারণেই এই 7 নম্বর ওয়ার্ডের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলছি, আপনাদের যদি বিভেদ থাকে আপনারা সেটাকে কিভাবে কাটাবেন,
যদি আমাদেরকে বলেন আমরা সংশোধন করে দেব, যদি এই ধরনের কোন সমস্যা থাকে সেটা আপনারা জানাবেন। কিন্তু ক্ষুদ্র একটা জিনিসকে সামনে নিয়ে আপনারা বিবিধে থাকবেন, এইটা কিন্তু মেনে নেওয়া হবে না। তাই আমি আরো যে কথাটা বলতে চাই, দু একটা কথা বলি। আমাদের প্রধান অতিথি সাহেব আছেন, উনি বলবেন 31 দফার উপরে উনি বলবেন, আমরা সবাই বলতেছি। আমি যে কথাটা বলতে চাই বাংলাদেশ জামাতে ইসলামের ভাইদের কাছে, যে আপনারা ইসলামের কথা বলে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান? ইসলাম বলে খেলাফতের কথা, ওরা কখনো খেলাফতের কথা বলছে? ওরা তো খেলাফতের কথা বলতেছে না। ওরা ইসলাম দিয়ে কোন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায়, কিংবা গণতন্ত্র দিয়ে ওরা কোন ইসলাম প্রতিষ্ঠা করতে চায়? ওদের কাছে প্রশ্ন রেখে গেলাম, এই প্রশ্নটার উত্তর ওদের জন্য দেয়। আবার দেখতে পাই যে ওদের নায়েবে আমির মোহাম্মদ হালিম একটা প্রোগ্রামে বলতেছে যে যদি বাংলাদেশ জামাতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসে তাহলে বাংলাদেশে বোরকা পরা বাধ্যতামূলক করবে না। ইসলামে পর্দার কথা কঠিন ভাবে বলা আছে, তাহলে ওরা বোরকা পরা বাধ্যতামূলক করবে না, তাহলে ওরা কোন ইসলাম আমাদের মাঝে প্রতিষ্ঠা করতে যাচ্ছে? এই প্রশ্নটা রাখলাম। এই প্রশ্নগুলোর উত্তর ওদের কাছ থেকে আপনারা নেবেন। আপনারা বলবেন ওদেরকে যে ইসলাম দিয়ে কোন গণতন্ত্র, কিংবা গণতন্ত্র দিয়ে কোন ইসলাম তারা প্রতিষ্ঠা করতে চায়। তারা তো ইসলামের মধ্যে নয়। ইসলামের মধ্যে থাকলে তারা এই ধরনের কাজ তো করতো না। মানুষকে বেহেশতের কথা বলছে, আবার ফির একটা কথা বলবেন ওদের বিরুদ্ধে, বলবে যে দোজখী, বলবে কিনা? দোজখ বেহেশত তাদের হাতে। আমরা শেষ জমানায় শুনেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে একটা লোকের আবির্ভাব ঘটবে, সে দাজ্জাল। আজকে আমরা দেখতে পাই তার দাজ্জালের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, দোজখ বেহেশত হাতে নিয়ে ঘুরতেছে তারা। দোজখ বেহেশত তাদের হাতে। দোজখ বেহেশত আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত হবে। ওনার অনুগ্রহ ছাড়া যত ইবাদতই আমরা করি, ওনার অনুগ্রহ ছাড়া বেহেশতে যাওয়ার কোনো ফয়সালা আমাদের নাই। তো এরা আসলেই এটা মানুষের সঙ্গে ছলসা তৈরি করে মানুষের ভোটটা কিভাবে নেওয়া যাবে, রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যাওয়া যাবে, এইটাই তাদের লক্ষ্য। ইসলাম তাদের লক্ষ্য নয়। ইসলামের লক্ষ্য তাদের নয়। পিয়ারের কথা দু একটা বলবো। ওরা পিয়ারের কথা বলতেছে। ওদের এক কর্মীকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে পিয়ার কি, কয় জানি না, আমিরেরা জানে। যে বিষয়টা বাংলাদেশের 95% লোক জানে না, সেই বিষয়টাকে বাংলাদেশে প্রতিষ্ঠা করতে হবে কেন? যে গণতন্ত্রের জন্য 15.5 বছর আন্দোলন সংগ্রাম করলাম, অনেক নেতা কর্মী জীবন দিল, সেখানে তো পিয়ারের কথা ছিল না। সেখানে ছিল স্বাভাবিক প্রক্রিয়ায় ভোট হবে, মানুষ যেটা বুঝবে সেই প্রক্রিয়ায় ভোট হতে হবে। আর পিয়ারটা ওটা একটা বাজে পদ্ধতি, ওখানে ব্যবসা বাণিজ্য বেশি হবে, কারণ ওটা ভোট হবে মার্কায়। আপনারা প্রার্থী পাবেন না, মার্কায় ভোট হবে। মার্কায় ভোট হলে কি হবে? একটা দেখা গেল যে অদক্ষ লোক, অশিক্ষিত লোক টাকা পয়সা দিয়ে নেতাদের কাছ থেকে সংসদ সদস্য পদ কিনে নিল। আমরা জানতে পারবো না মিঠাপুকুরে আমরা কাকে ভোট দিচ্ছি। আমরা তো আগে দেখেছি যে আমরা প্রার্থী দেখে প্রার্থীর ভালো মন্দ বিচার বিশ্লেষণ করে আমরা ভোট দিয়ে আমরা নির্বাচিত করতাম, তাই না? কিন্তু পিয়ারে ওটা বোঝার কোনো সুযোগ থাকবে না যে এখানকার এমপি কে হবে। ওটা হলো একটা পদ্ধতি, আনুপাতিক প্রতিনিধিত্বশীল পদ্ধতি। যদি 1% ভোট পায় তাহলে 3টা আসন পাবে, 10% ভোট পড়ে 30টা আসন পাবে। এদের লক্ষ্য দেখেন কি? এরা বাংলাদেশ জামাত ইসলামের লক্ষ্য হলো এরা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে, আওয়ামী লীগ চলে গেছে, আওয়ামী লীগের নেতারা চলে গেছে, কিন্তু ওদের দোসরেরা বিভিন্ন জায়গায় বহাল তবিয়তে আছে। তো বিভিন্ন অফিস আদালত বলেন, বিভিন্ন গ্রামগঞ্জে বলেন, ওরা ঘাপটি মেরে আছে। ওরা এই সরকারকে কিভাবে অকার্যকর করা যাবে সেই লক্ষ্যে কিন্তু তারা লিপ্ত। বাংলাদেশ আওয়ামী লীগের একটা ভোট আছে তো, তারা দেশে না থাকলেও, কারণ ওদের ভিত্তি আছে। 20% লোক, 15% লোক, 25% লোক, একটা ভোট নাই। জামাতে ইসলামের কি ওই ভোট আছে? যদি পিয়ারে ভোট হয় তাহলে বিরোধী দলে কে আসবে? আওয়ামী লীগ আসবে। তো ওরা নিজেরটা নিজে বোঝে না। তার মানে কি? ওরা আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে সামনের বাংলাদেশে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আসতে চায়।
কিন্তু এই আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। বাংলাদেশ আমরা কাউকে রাজনীতিতে বাইরে দিতে চাই না, কিন্তু এই বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষের সঙ্গে যে ধরনের অন্যায্য আচরণ করেছে, যে অবিচার করেছে, এই বিষয়গুলোর বিচার না হওয়া পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসন বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেনে নেবে না। যাই হোক, আমি পরিশেষে আমার এই ওয়ার্ডের কর্মীদেরকে আবারও ঐক্যবদ্ধ হয়ে মানুষের কাছাকাছি যে বিএনপির আদর্শের কথা, উদ্দেশ্যের কথা, বিএনপির 31 দফার কথা সব বুঝিয়ে বাংলাদেশ এই ওয়ার্ডের মানুষকে বিএনপির পতাকা তলে নিয়ে আসবেন, এই আশাবাদ ব্যক্ত করে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা বলা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ।